সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির ৩য় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। জোছনার ফুল। আমাদের বাসা ছিল সিলেটের মীরাবাজারে। সাদা রঙের একতলা দালান, চারদিকে সুপারি গাছের সারি, ভেতরের উঠোনে একটি কুয়া, কুয়ার চারপাশ বাঁধানো। বাড়ির ডান দিকে প্রাচীন কয়েকটি কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাতায় আলো আঁধারের খেলা। কুয়ার ভেতর উঁকি মারছে নীল আকাশ। একটু দূরে দুটি আতা ফল গাছ, সোনালি রঙের আতা ফলে পুরো গাছ সোনালি হয়ে আছে। পাকা আতার লোভে ভিড় করেছে রাজ্যের পাখি। তাদের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে কাকদের, কান পাতা দেয়। এমন একটা রহস্যময় পরিবেশে আমার শৈশবের শুরুটা খুব খারাপ না, তবু শৈশবের কথা মনে হলেই প্রথমে কিছু দুঃখময় স্মৃতি ভিড় করে। কিছুতেই তাদের তাড়াতে পারি না। সেগুলো দিয়েই শুরু করি। একদিন কি যেন একটা অপরাধ করেছি, কাপ ভেঙে ফেলেছি কিংবা পাশের বাড়ির জানালায় ঢিল মেরেছি। অপরাধের শাস্তি দেয়া হবে। মা শাস্তির ভার দিলেন আমার মেজো চাচাকে। তিনি আমাদের সঙ্গেই থাকতেন। সিলেটে এমসি কলেজে আইএ পড়তেন এবং প্রতি বছর ফেল করতেন। মেজো চাচা আমাকে শাস্তি দেওয়ার দায়িত্ব অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। আমাকে এক হাতে শূন্যে ঝুলিয়ে কুয়ার মুখে ধরে বললেন, দিলাম ছেড়ে। আমার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সত্যি যদি ছেড়ে দেন, নিচে গহীন কুয়া। একটা হাত ধরে আমাকে কুয়ার ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। মেজো চাচা মাঝে মাঝে এমন ভঙ্গি করছেন যেন আমাকে সত্যি সত্যি ছেড়ে দিচ্ছেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, আর কোনোদিন করব না, আর কোনোদিন না। আমার বয়স তখন কত, 5 কিংবা 6, নিতান্তই শিশু। এরকম একটা শিশুকে কুয়ায় ঝুলিয়ে যে ভয়ঙ্কর মানসিক শাস্তি মেজো চাচা দিলেন, তা ভাবলে আমি আজও আতঙ্কে নীল হয়ে যাই। লিখতে লিখতে চোখের সামনে সে অতল স্পর্শী কুয়া ভেসে উঠছে। বুক ধরফর করা শুরু হয়েছে। আমার মেজো চাচা কিংবা আমার মা দুজনের কেউই বুঝলেন না একটি শিশুকে এইভাবে মানসিক শাস্তি দেয়া যায় না। এটা অমানবিক। এ ধরনের শাস্তিতে শিশুর মনোজগতে বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে। বরং তারা দুজনেই দেখলেন আমি একটি মাত্র জিনিসকেই ভয় পাই, সেটা কুয়ায় ঝুলিয়ে ধরা। কাজেই বারবার আমাকে এই শাস্তি দেয়া হতে লাগলো। অসম্ভব দুষ্ট ছিলাম। নানানভাবে সবাইকে জ্বালাতন করতাম। শাস্তি আমার প্রাপ্য ছিল, কিন্তু এত কঠিন শাস্তি না, যে শাস্তি চিরকালের মতো আমার মনে ছাপ ফেলে যাবে। আমাকে এই অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করে আমার ছোট বোন শেফু। তাকেও একদিন এই শাস্তি দেয়া হলো। মেজো চাচা তাকে কুয়ার ভেতর ঝুলিয়ে দিয়ে বললেন, দিলাম ছেড়ে। সে নির্বিকার ভঙ্গিতে বলল, দেন ছেড়ে। চাচা বললেন, সত্যি সত্যি ছেড়ে দেব? সে থমথমে গলায় বলল, ছাড়েন, আপনাকে ছাড়তে হবে। শেফুর কথাবার্তায় আমার চাচা এবং মা দুজনই খুব মজা পেলেন। বাবা অফিস থেকে ফেরা মাত্র তাকে এই ঘটনা বলা হলো। বাবা অবাক হয়ে বললেন, এদের এইভাবে শাস্তি দেয়া হয়? কই, আমি তো জানি না। কি ভয়ঙ্কর কথা! এ জাতীয় শাস্তির কথা যেন আর কোনোদিন না শুনি। মা বললেন, এরা বড় যন্ত্রণা করে, তুমি তো বাসায় থাকো না, তুমি জানো না। বাবা কঠিন গলায় বললেন, এ ধরনের শাস্তির কথা আর যেন না শুনি। শাস্তি বন্ধ হলো, কিন্তু মন থেকে স্মৃতি মুছল না। কত দিন পার হয়েছে, অথচ এখনো দুঃস্বপ্নের মতো গহীন কুয়াটার কথা মনে পড়ে। প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার, আমার এই চাচা শুধু শাস্তিদাতাই ছিলেন না, প্রচুর আদরও তার কাছে পেয়েছি। আমার অক্ষর জ্ঞানও হয়েছে তার কাছে। কুয়ার হাত থেকে বাঁচলেও মাকড়সার হাত থেকে বাঁচলাম না। মাকড়সার ব্যাপারটা বলি। কোনো এক বিচিত্র এবং জটিল কারণে আমাদের 6 ভাই বোনেরই ভয়ঙ্কর মাকড়সা ভীতি আছে। নিরীহ ধরনের এই পোকাটিকে দেখা মাত্রই আমাদের সবার মনোজগতে এক ধরনের বিপ্লব ঘটে যায়। আমরা আতঙ্কে ঘৃণায় শিউরে উঠি, বমি ভাব হয়,
চিৎকার করে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে। মনোবিজ্ঞানীরা এই ভীতির নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেবেন, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। মাকড়সা ভীতির মাত্রা বোঝানোর জন্যে আমি আমাদের 3 ভাই বোনের 3টি ঘটনা উল্লেখ করছি। আমার ছোট বোন শেফু কলেজে অধ্যাপনা করে। একদিন রিক্সা করে ক্লাসে যাচ্ছে, হঠাৎ রিক্সা থেকে একটা মাকড়সা তার শাড়িতে উঠে পড়ল। সে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে অসংখ্য মানুষের দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে শাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মাকড়সা, আমার শাড়িতে মাকড়সা। লোকজন হৃদয়হীন নয়, তারা শাড়ি থেকে মাকড়সা সরিয়ে শাড়ি তার হাতে তুলে দিল। দ্বিতীয় ঘটনাটি আমার ছোট ভাই ডক্টর জাফর ইকবালকে নিয়ে। সে শিকাগো বাস স্টেশনের টয়লেটে গেছে। হঠাৎ লক্ষ্য করল ইউরিনালে সবুজ রঙের একটা বড় সড়ো মাকড়সা। সে বিকট একটা চিৎকার দিয়ে বের হয়ে এলো। লোকজন দৌড়ে এলো, পুলিশ ছুটে এলো। সবার ধারণা কোনো খুন টুন হয়ে গেছে। এবার আমার নিজের কথা বলি। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি বিএম কলেজে রসায়নশাস্ত্রের এমএসসি পরীক্ষার এক্সটার্নাল হয়ে। প্রথম শ্রেণীর একটি ক্যাবিন রিজার্ভ করা। রাত 10টার মতো বাজে। হঠাৎ দেখি ক্যাবিনের ছাদে বিশাল এক মাকড়সা পেটে ডিম নিয়ে চুপচাপ বসে আছে। আমি ছিটকে ঘর থেকে বের হয়ে এলাম। 10 টাকা কবুল করে একজন ঝাড়ুদার নিয়ে এলাম। সে অনেক খুঁজেও মাকড়সা পেল না, কোথায় যেন লুকিয়ে পড়েছে। ক্যাবিনে আর ঢুকলাম না, যদি মাকড়সা আবার কোনো অন্ধকার কোণ থেকে বের হয়ে আসে। প্রচণ্ড শীতের রাত পার করে দিলাম ডেকে হাঁটাহাঁটি করে। যতবার মাকড়সার কথা মনে পড়ল ততবারই শিউরে উঠতে লাগলাম। এই ভীতি আমরা ভাই বোনেরা জন্মসূত্রে নিয়ে এসেছি। হয়তোবা আমাদের জিনের 46টি ক্রোমোজোমের কোনো একটিতে কোনো গণ্ডগোল আছে, যার কারণে এই অস্বাভাবিক ভীতি। শৈশবে আমাকে ঘুম পাড়ানোর জন্যে এই মাকড়সা ভীতিও কাজে লাগানো হতো। অধিকাংশ শিশুর মতো আমারও রাতে ঘুম আসতো না। মা বিরক্ত হয়ে মেজো চাচাকে বলতেন, ওকে ঘুম পাড়িয়ে আনো। মেজো চাচা আমাকে কোলে নিয়ে চলে যেতেন বাড়ির দক্ষিণে কাঁঠাল গাছের কাছে। সে কাঁঠাল গাছে বিরাট আকার মাকড়সা জাল পেতে চুপচাপ বসে থাকত। আমাকে সেই সব মাকড়সার কাছে নিয়ে গিয়ে বলা হতো, ঘুমাও, না ঘুমালে মাকড়সা গায়ে দিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম। এখন আমার ধারণা ঘুম না, ভয়ে হয়তোবা অচেতনের মতো হয়ে যেতাম। কেউ তা বুঝতে পারত না, ভাবতো ঘুম পাড়ানোর চমৎকার ওষুধ তাদের কাছে আছে। এখন ভাবলে মনটা খারাপ হয়ে যায়। না বুঝে বয়স্ক মানুষরা নিতান্তই অবোধ একটি শিশুর উপর কি ভয়াবহ নির্যাতনই না চালিয়েছেন। আমি ছেলেবেলার কথা লিখব বলে স্থির করার পর আমার সব আত্মীয় স্বজনকে চিঠি লিখে জানালাম যে আমার ছেলেবেলা সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানেন আমাকে যেন লিখে জানান। আমার এই আহ্বানের জবাবে ছোট চাচা ময়মনসিংহ থেকে যে চিঠি লিখলেন তার অংশবিশেষ এই রকম। হুমায়ুন শৈশবে বড়ই দুষ্ট প্রকৃতির ছিল, রাত্রিতে কিছুতেই ঘুমাইত না। তখন তাহাকে মাকড়সার কাছে নিয়া গেলে 2 হাতে গলা জড়াইয়া সঙ্গে সঙ্গে ঘুমে অচেতন হইয়া যাইত। ইহার কি যে কারণ কে জানে। কুয়া এবং মাকড়সা, এ দুটি জিনিস বাদ দিলে আমার শৈশবকে অসাধারণ আনন্দময় সময় বলা যায়। আমার ছিল পূর্ণ স্বাধীনতা। আজকালকার মায়েরা সন্তান চোখের আড়াল হলেই চোখ কপালে তুলে হইচই শুরু করে দেন। আমাদের সময় অবস্থা ভিন্ন ছিল। শিশুদের খোঁজ পড়ত শুধু খাওয়ানোর সময়। তাদের পড়াশোনা নিয়েও বাবা মাদের খুব দুশ্চিন্তা ছিল না। একটি শিশু শিক্ষা এবং ধারাপাতের চটি একটা বই এবং স্লেট পেন্সিল কিনে দিলেই বাবা মারা মনে করতেন অনেক করা হলো, বাকি পড়াশোনা ধীরে সুস্থে হবে। এমন তাড়া কিসের? ক্লাস 1-2 পরীক্ষাগুলিতে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই। পাশ করে পরের ধাপে উঠতে পারলেই হলো, না পারলেও ক্ষতি নেই, পরের বার উঠবে। স্কুল তো পালিয়ে যাচ্ছে না। পুরো ব্যাপারটায় এক ধরনের ঢিলে ঢালা ভাব। এমনিতেই নাচুনি বুড়ি, তার উপর ঢাকের বাড়ি। বাবা আদেশ জারি করলেন তার ছেলে মেয়েদের যেন পড়াশোনার ব্যাপারে কোনো চাপ দেয়া না হয়। পড়াশোনার জন্যে সারা জীবন তো পড়েই রইল, শিশুকালটা আনন্দে কাটুক। মহানন্দে সময় কাটতে লাগলো।
শিশুদের আনন্দের উপকরণ চারদিকে ছড়ানো। অতি তুচ্ছ বিষয় থেকেও তারা আনন্দ আহরণ করে। আমিও তাই করছি। আমার মার কোলে তখন আমার ভাই ইকবাল। মা তাকে নিয়ে ব্যতিব্যস্ত। আমার দিকে তাকানোর সময় নেই। আমি মনের আনন্দে একা একা ঘুরি। যা দেখি তাই ভালো লাগে। ক্লান্তিহীন হাঁটা, মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি। তখন একে তাকে জিজ্ঞেস করতে হয়, মীরাবাজার কোন দিকে? আমার দীর্ঘ অনুপস্থিতিতেও বাসার কাউকে কখনো চিন্তিত হতে দেখিনি। দুপুরে খাবার সময় উপস্থিত থাকলেই হলো। দুপুরের খাবার শেষ হবার পর আরও আনন্দ। মা দিবানিদ্রায়, ঝিম ধরা দুপুর। আমি ঘুরছি নিজের মনের আনন্দে। এ পর্যায়ে একজন আইসক্রিমওয়ালার সঙ্গে আমার খাতির হয়ে গেল। তখনকার আইসক্রিমওয়ালারা 2 হাতে 2টা আইসক্রিমের বাক্স নিয়ে মধুর গলায় ডাকত, দুধ মালাই আইসক্রিম, দুধ মালাই। 2 রকম আইসক্রিম ছিল, 2 পয়সা দামের সাধারণ আর 1 আনা দামের অসাধারণ। আইসক্রিম খাবার পরম সৌভাগ্য মাসে একবারের বেশি হতো না, হবার কথাও নয়। যাই হোক, এমনই এক ঝিমধরা দুপুরে চাই দুধ মালাই আইসক্রিম শুনে ছুটে ঘর থেকে বের হলাম। আইসক্রিমওয়ালা বলল, আইসক্রিম কিনবে? আমি মনের দুঃখ মনে চেপে বললাম, না, পয়সা নাই। আইসক্রিমওয়ালা কিছুক্ষণ কি জানি ভেবে বলল, খাও একটা আইসক্রিম, পয়সা লাগবে না। আমার তখন বিস্মিত হবার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে। কি বলে এই লোক, না চাইতেই দিয়ে দিচ্ছে কোহিনূর হীরা। লোকটি একটা আইসক্রিম বের করে হাতে দিয়ে বলল, আরাম করে খাও, আমি বসে বসে দেখি। সে উবু হয়ে বসল। আমি অতি দ্রুত আইসক্রিম শেষ করলাম। কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। দেখল না। রোজ এই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। ঠিক দুপুরবেলা সমস্ত মীরাবাজারের মায়েরা যখন ঘুমে অচেতন, তখন সে আসে। চাপা গলায় ডাকে, এই খোকা, এই। আমি ছুটে বের হয়ে আসি। সে আইসক্রিম বের করে দেয়। আমি মহানন্দে খাই। খেতে খেতে মনে হয় আমার মানব জনম সার্থক হলো। পুরো 1 মাস ধরে এই ব্যাপারটা ঘটল। তারপর মা কি করে যেন টের পেলেন। তিনি আঁতকে উঠলেন। তার ধারণা এ ছেলে ধরা। বাবাকে খবর দিলেন। তিনিও চিন্তিত হলেন এবং অফিস বাদ দিয়ে এক দুপুরে বাসায় বসে রইলেন। আইসক্রিমওয়ালাকে ধরতে হবে। বেচারা ধরা পড়ল। বাবা তার পুলিশি গলায় কঠিন ধমক দিলেন। মেঘস্বরে বললেন, তুমি একে রোজ আইসক্রিম খাওয়াও, কারণটা কি? এমনি খাওয়াই স্যার, কোনো কারণ নাই। বিনা কারণে কিছুই হয় না, তুমি কারণ বলো। আইসক্রিমওয়ালা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবার হাজারো প্রশ্নের জবাব দিল না। বাবা পুরো মাসের 30টি আইসক্রিম হিসাব করে তাকে দাম দিয়ে দিলেন এবং বললেন, আর কখনো যেন সে না আসে। সে টাকা নিয়ে চলে গেল, কিন্তু পরদিনই আবার এলো। একটা দুধমালাই আইসক্রিম বের করে নিচু গলায় বলল, খোকা তুমি খাও, আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। আমি আইসক্রিম বেচা ছেড়ে দিব। আমি চিন্তিত স্বরে বললাম, কেন? সে তার জবাব না দিয়ে কোমল গলায় বলল, খোকা, আমার কথা তোমার মনে থাকবে? মানুষকে দেয়া বেশিরভাগ কথাই আমি রাখতে পারিনি, কিন্তু হতদরিদ্র আইসক্রিমওয়ালার কথা আমি মনে রেখেছি। এখনো মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি জন্যে সে বিনা পয়সায় আমাকে আইসক্রিম খাওয়াতো। আমার বয়সী কোনো ছেলে কি তার ছিল যে অল্প বয়সে মারা গেছে? দরিদ্র পিতা তার স্নেহ ঢেলে দিয়েছে অচেনা একটি শিশুকে, নাকি অন্য কোনো কারণ আছে? রহস্যময় এই পৃথিবীতে কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি হয়। প্রায় 30 বছর পর আইসক্রিম খাওয়ার ঘটনাটির পুনরাবৃত্তি হলো। তখন শ্যামলীতে থাকি। আইসক্রিমওয়ালা এসেছে। আমার বড় মেয়ে নোভা আমার কাছ থেকে 2টো টাকা নিয়ে ছুটে গেল আইসক্রিম কিনতে। আইসক্রিম হাতে হাসি মুখে ফিরে এসে বলল, আইসক্রিমওয়ালা আমার কাছ থেকে টাকা নেয়নি,
বিনা টাকায় আইসক্রিম দিল, বলল টাকা দিতে হবে না। আমার স্ত্রী চমকে উঠে বলল, নির্ঘাত ছেলে ধরা, তুমি এক্ষুনি নিচে যাও। আমি নিচে গেলাম না। ছেলেবেলার সেই আইসক্রিমওয়ালার কথা ভেবে বড়ই মন কেমন করতে লাগলো। শীতের শুরুতে আমার আনন্দময় আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যেতে লাগলো। শুনলাম আমি রাস্তায় ঘুরে ঘুরে পুরোপুরি বাঁদর হয়ে গেছি। প্যান্ট পরা বলে লেজটা দেখা যায় না, প্যান্ট খুলে ফেললে লেজও দেখা যাবে। আমার বাঁদর জীবনের সমাপ্তি ঘটানোর জন্যেই আমাকে নাকি স্কুলে ভর্তি করিয়ে দেয়া হবে। আমার প্রথম স্কুলে যাওয়া উপলক্ষে একটা নতুন খাকি প্যান্ট কিনে দেয়া হলো। সেই প্যান্টের কোনো জিপার নেই, সারাক্ষণ হাঁ হয়ে থাকে। অবশ্যই তা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন হলাম না। নতুন প্যান্ট পরছি, এই আনন্দেই আমি আত্মহারা। মেজো চাচা আমাকে কিশোরী মোহন পাঠশালায় ভর্তি করিয়ে দিয়ে এলেন এবং হেডমাস্টার সাহেবকে বললেন, চোখে চোখে রাখতে হবে, বড়ই দুষ্ট। আমি অতি সুবোধ বালকের মতো ক্লাসে গিয়ে বসলাম। মেঝেতে পাটি পাতা, সেই পাটির উপর বসে পড়াশোনা। ছেলে মেয়ে সবাই পড়ে, মেয়েরা বসে প্রথম দিকে আর তাদের পেছনে ছেলেরা। আমি খানিকক্ষণ বিচার বিবেচনা করে সবচেয়ে রূপবতী বালিকার পাশে ঠেলে ঠুলে জায়গা করে বসলাম। রূপবতী বালিকা অত্যন্ত হৃদয়হীন ভঙ্গিতে তুই তুই করে সিলেটি ভাষায় বলল, এই, তোর প্যান্টের ভেতরের সব কিছু দেখা যায়। ক্লাসের সব কটা ছেলে মেয়ে একসঙ্গে হেসে উঠল। মেয়েদের আক্রমণ করা অনুচিত বিবেচনা করে সবচেয়ে উচ্চস্বরে যে ছেলেটি হেসেছে, আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম। হাতের কনুইয়ের প্রবল আঘাতে রক্তারক্তি ঘটে গেল। দেখা গেল ছেলেটির সামনের একটি দাঁত ভেঙে গেছে। হেডমাস্টার সাহেব আমাকে কান ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকার নির্দেশ দিলেন। ছাত্রছাত্রীদের উপদেশ দিলেন, এ মহাগুন্ডা, তোমরা সাবধানে থাকবে, খুব সাবধান। পুলিশের ছেলে গুন্ডা হয় স্বাভাবিক। ক্লাস 1 12টার মধ্যে ছুটি হয়ে যায়। এই 2 ঘন্টা আমি কান ধরে দাঁড়িয়ে থাকলাম। আমার সময়টা যে খুব খারাপ কাটলো তা নয়। স্কুলের পাশেই আনসার ট্রেনিং ক্যাম্প, তাদের ট্রেনিং দেয়া হচ্ছে, লেফট রাইট। দেখতে বড়ই ভালো লাগছে। মনে মনে ঠিক করে ফেললাম, বড় হয়ে আনসার হব। ক্লাসের দ্বিতীয় দিনেও শাস্তি পেতে হলো। মাস্টার সাহেব অকারণেই আমাকে শাস্তি দিলেন। সম্ভবত প্রথম দিনের কারণে আমার উপর রেগেছিলেন। তিনি মেঘস্বরে বললেন, গাধাটা মেয়েদের সঙ্গে বসে আছে কেন? এই, তুই কান ধরে দাঁড়া। দ্বিতীয় দিনেও সারাক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকলাম। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, তৃতীয় দিনেও একই শাস্তি। তবে এই শাস্তি আমার প্রাপ্য ছিল। আমি একটা ছেলের স্লেট ভেঙে ফেললাম। ভাঙা স্লেটের টুকরোয় তার হাত কেটে গেল। আবার রক্তপাত, আবার কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি। আমি ভাগ্যকে স্বীকার করে নিলাম। ধরেই নিলাম যে স্কুলের 2 ঘন্টা আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মাস্টার সাহেবেরও ধারণা হলো যে আমাকে কান ধরে সারাক্ষণ দাঁড় করিয়ে রাখলে আমি অন্যদের বিরক্ত করার সুযোগ পাব না। আজকের পাঠক পাঠিকাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যি আমাকে পাঠশালার প্রথম শ্রেণীটি কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হয়েছে। তবে আমি একা ছিলাম না। বেশিরভাগ সময় আমার সঙ্গী ছিল শঙ্কর। এ শঙ্কর বর্তমানে বাংলাদেশের ছবিতে অভিনয় করে বলে শুনেছি। সে খানিকটা নির্বোধ প্রকৃতির ছিল। ক্লাসে 2 জন শঙ্কর ছিল। আমি যার কথা বলছি তার নাম মাথামোটা শঙ্কর। মোটা বুদ্ধি অর্থে মাথামোটা নয়, আসলেই শরীরের তুলনায় তার মাথা অস্বাভাবিক বড় ছিল। ক্লাস 1-এ সে যতখানি লম্বা ছিল, ক্লাস 5-এ ওঠার পরও সে ততখানি লম্বাই রইল, শুধু মাথাটা বড় হতে লাগলো। ক্লাসে শঙ্কর ছাড়া আমার আর কোনো বন্ধু জুটল না। সে আমার সঙ্গে ছায়ার মতো লেগে রইল। আমি যেখানে যাই সে আমার সঙ্গে আছে। মারামারিতে সে আমার মতো দক্ষ নয়, তবে মারামারির সময় দাঁত মুখ খিঁচিয়ে ধরনের গরিলার মতন শব্দ করে প্রতিপক্ষের দিকে ছুটে যেত। এতেই অনেকের পিলে চমকে যেত। শঙ্করকে নিয়ে শিশুমহলে আমি বেশ ত্রাসের সঞ্চার করে ফেলি। এই সময় স্কুলে কিছুদিনের জন্যে কয়েকজন ট্রেনিং স্যার এলেন।
ট্রেনিং স্যার ব্যাপারটা কি আমরা কিছুই জানি না। হেড স্যার শুধু বলে গেছেন নতুন স্যাররা আমাদের কিছুদিন পড়াবেন। দেখা গেল নতুন স্যাররা বড়ই ভালো, পড়া না পারলেও শাস্তি দেবার বদলে মিষ্টি করে হাসেন, হইচই করলেও ধমকের বদলে করুণ গলায় চুপ করতে বলেন। আমরা আরও মজা পেয়ে আরও হইচই করি। একজন ট্রেনিং স্যার কেন জানি না সব ছাত্রছাত্রীকে বাদ দিয়ে আমাকে নিয়ে পড়লেন। অদ্ভুত সব প্রশ্ন করেন। আমার যা মনে আসে আমি বলি, আর উনি গম্ভীর মুখে বলেন, তোর এত বুদ্ধি হলো কি করে? বড়ই আশ্চর্যের ব্যাপার। তোর ঠিকমতো যত্ন হওয়া দরকার। তোকে নিয়ে কি করা যায় তাই ভাবছি। কিছু একটা করা দরকার। কিছু করার আগেই স্যারের ট্রেনিং কাল শেষ হয়ে গেল। তিনি চলে গেলেন। তবে কেন জানি কিছুদিন পরপরই আমাকে দেখতে আসেন। গভীর আগ্রহে পড়াশোনা কেমন হচ্ছে তার খোঁজ নেন। সব বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়ে ক্লাস 2-তে ওঠার সংবাদ পাবার পর স্যারের উৎসাহে ভাটা পড়ে যায়। শুধু যে উৎসাহে ভাটা পড়ে তাই না, উনি এতই মন খারাপ করেন যে আমার নিজেরও খারাপ লাগতে থাকে। ক্লাস 2-তে উঠে আমি আরেকটি অপকর্ম করি। যে রূপবতী বালিকা আমার হৃদয় হরণ করেছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি। গম্ভীর গলায় জিজ্ঞেস করি বড় হয়ে সে আমাকে বিয়ে করতে রাজি আছে কিনা। প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে রূপবতীরা শুধু যে হৃদয়হীন হয় তাই না, খানিকটা হিংস্র স্বভাবেরও হয়। সে আমার প্রস্তাবে খুশি হবার বদলে বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে, খামচি দিয়ে হাতের 2-3 জায়গার চামড়া তুলে ফেলে, স্যারের কাছে নালিশ করে। শাস্তি হিসেবে 2 হাতে 2 ইট নিয়ে আমাকে নীল ডাউন হয়ে বসে থাকতে হয়। প্রেমিক পুরুষদের প্রেমের কারণে কঠিন শাস্তি ভোগ করা নতুন কোনো ব্যাপার নয়। তবে আমার মতো এত কম বয়সে প্রেমের এমন শাস্তির নজির বোধহয় খুব বেশি নেই। স্কুলে আমার ভালো লাগতো না। মাস্টাররা অকারণে কঠিন শাস্তি দিতেন। পাঠশালা ছুটির পর বেশ কিছু ছাত্রছাত্রী চোখ মুছতে মুছতে বাড়ি যাচ্ছে। এ ছিল প্রাত্যহিক ঘটনা। আমাদের পাঠশালায় 1ম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পড়ার ব্যবস্থা, কিন্তু একটা ক্লাস থেকে অন্য ক্লাস আলাদা করা নয়, অর্থাৎ কোথাও কোনো পার্টিশনের ব্যবস্থা নেই। কোনো একজন শাস্তি পেলে পাঠশালার সবাই তা দেখে বিমলানন্দ ভোগ করত। শিক্ষকরাও যে মমতা নিয়ে পড়াতেন তাও নয়। তাদের বেশিরভাগ সময় কাটত ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কলা কৌশল বের করার কাজে। পড়ানোর সময় কোথায়? আমার পরিষ্কার মনে আছে, একজন শিক্ষক ক্লাস 4-এর একজন ছাত্রের দিকে একবার প্রচণ্ড জোরে ডাস্টার ছুঁড়ে মারেন। ছাত্রটির মাথা ফেটে যায়। অজ্ঞান হয়ে যাওয়া ছাত্রের মাথায় প্রচুর পানি ঢালাঢালি করে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর প্রথম যে প্রশ্নটি তাকে করা হয় তা হচ্ছে, আর কোনোদিন এরকম করবি? স্কুল জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলি। একদিন ক্লাসে গিয়ে দেখি চারদিকে চাপা উত্তেজনা। পড়াশোনা এবং শাস্তি সব বন্ধ। শিক্ষকদের মুখ হাসি হাসি। আমাদের জানানো হলো আমেরিকা নামের এক ধনী দেশ আমাদের দরিদ্র দেশের ছেলে মেয়েদের কিছু সাহায্য দিয়েছে। সেই সাহায্য আমাদের দেয়া হবে। সাহায্য হিসেবে আমরা সবাই 1 টিন গুঁড়া দুধ এবং 1 টিন মাখন পেলাম। 2 হাতে 2 টিন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেলাম। মা বিস্মিত হয়ে বললেন, সবাইকে দিয়েছে? আমি বললাম, স্যার বলেছেন পাকিস্তানের সব স্কুলের ছাত্রছাত্রীদের 2 টিন করে দিয়েছে। মা অবাক বিস্ময়ে বললেন, একটা দেশ কত ধনী হলে এমন সাহায্য দিতে পারে? মা আমেরিকার প্রতি বড়ই কৃতজ্ঞ হলেন। আমরা সকালের নাশতায় রুটি মাখন খেতে শুরু করলাম। টিন দুটি শেষ হবার আগেই দ্বিতীয় দফায় আবার পাওয়া গেল এবং জানা গেল প্রতি মাসে 2 বার করে দেয়া হবে। স্কুলের হেডমাস্টার সাহেবের ঘর দুধ এবং মাখনের টিনে ভর্তি হয়ে গেল। মার মুখের হাসি আরও বিস্তৃত হল। আমেরিকা নামের সোনার দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি সম্ভবত শুকরানা নামাজও আদায় করলেন।
যদিও হেড স্যারের ঘর ভর্তি ছিল দুধ এবং মাখনের টিনে, আমরা কিন্তু আর পেলাম না। হেডমাস্টার সাহেব ঠিক করলেন ছাত্রদের স্কুলেই দুধ বানিয়ে খাওয়ানো হবে। দুধ বানানোর আনুষঙ্গিক খরচ আছে, চুলা কিনতে হবে, ছাত্রদের জন্যে মগ কিনতে হবে, জ্বালানির খরচ আছে। এইসব খরচ মেটানো হবে মাখনের টিন বিক্রি করে। 2-3 দিন তাই হলো। বিশাল কড়াইয়ে দুধ জাল দেয়া হলো। অতি অখাদ্য সেই দুধ জোর করে আমাদের খাওয়ানো হলো। শারীরিক শাস্তির চেয়েও সেই শাস্তি ভয়াবহ ছিল। আমরা প্রতিটি ছাত্রছাত্রী মনে প্রাণে প্রার্থনা করলাম, আল্লাহ, তুমি আমাদের এই দুধের হাত থেকে বাঁচাও। আল্লাহ শিশুদের প্রার্থনা শুনলেন। শাস্তি বন্ধ হলো, দুধ খাওয়ানো শেষ হলো। আমাদের শিক্ষকরা সবাই রিকশা ভর্তি করে দুধ ও মাখনের টিন বাড়ি নিয়ে গেলেন। আমার বয়স তখন খুবই কম। এই বয়সে দুর্নীতি সম্পর্কে কোনো ধারণা হবার কথা নয়, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরাই সেই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিলেন। আমার জীবনে শিক্ষকেরা এসেছেন দুষ্ট গ্রহের মতো। আমি সারা জীবন অনেক কিছু হতে চেয়েছি, আইসক্রিমওয়ালা, পালিশওয়ালা থেকে ডাক্তার, ব্যারিস্টার, কিন্তু কখনো শিক্ষক হতে চাইনি। সেজন্যই বোধহয় এখন জীবন কাটাচ্ছি শিক্ষকতায়।